নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আমি জলপাইগুড়ি থেকে রয়েছি সুবীর। আর জলপাইগুড়ি আসাম মোড়ে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এই আসাম মোড়ে জাতীয় সড়কের ধারে বড় বিতর্ক নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। বড় বিতর্কের বিষয় কি? মূল বিষয় সেটা হচ্ছে উত্তরবঙ্গের এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালবাজার, কোচবিহার এবং শিলিগুড়ি, এই যে বিস্তীর্ণ এলাকা জাতীয় সড়ক ধরে কিন্তু চোরাচালানকারী এবং বন্যপ্রাণী পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবং এই নিয়েই আজকে জলপাইগুড়িতে আমরা বড় বিতর্ক করব। আমার সাথে রয়েছেন সমস্ত পরিবেশ কর্মীরা জলপাইগুড়ি জেলার, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন একাধিক বড় বড় অভিযান করেছেন, কাজও করেছেন পরিবেশ নিয়ে, এবং বন্যপ্রাণীদের রক্ষার্থে যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে এই সমস্ত এনজিও কর্মীদের। এবং তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে বন্যপ্রাণী পাচার হচ্ছে এই জাতীয় সড়ক ধরে, কি ভাবছেন তারা। এবং সবার প্রথমে আমি একবার যাওয়ার চেষ্টা করব। দাদা, আপনার নামটা কি? আমার নাম শ্যামা প্রসাদ পান্ডে। আপনার সংগঠনের নাম? স্পোর। বলছি যে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যপ্রাণীর দেহাংশ, বন্যপ্রাণী, জীবিত বন্যপ্রাণী এবং বেশ কিছু পাচারকারীও অ্যারেস্ট হয়েছে। এবং এই যে জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়ক এবং 31D জাতীয় সড়ক, এই দুটো জাতীয় সড়ককে কেন্দ্র করে এই পাচার চলছে। আপনারা কিভাবে দেখছেন এবং এটা পরিবেশের জন্য কতটা ক্ষতি? দেখুন, প্রথম কথা হলো গত কয়েক বছরে এই ব্যাপারটা অনেক বেশি আমাদের চোখে পড়ছে। তার কারণ অনেক কটাই ছোটো ছোটো কারণ মিলে একসঙ্গে ঘটনাটা ঘটছে। যেমন কিছু আমাদের আশেপাশে কিছু দেশ, যেমন চীনে ওয়াইল্ড লাইফ নিয়ে ওদের কিছু রুলে চেঞ্জ আছে। যেমন হাতির দাঁতের ট্রেডিং আগে যেটা ইলিগাল ছিল, 2016-17 নাগাদ ওটাকে আবার পার্শিয়ালি ইলিগাল করে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য অনেক কটা দেশেই এই ব্যাপারগুলো যে ল অ্যাক্টস কিছু চেঞ্জ আসছে। তাছাড়া আমাদের এখান দিয়ে যেই এই চিকেন নেক বলা হয়, এটা ইন্ডিয়ার চিকেন নেক, মুরগির গলার মতো সরু যেই অংশটা আমাদের এখানে উত্তরবঙ্গ, এটা নর্থ ইস্টের যে কান্ট্রিগুলো স্টেটগুলো আছে তার সঙ্গে বাকি দেশকে জুড়ছে। আর নর্থ ইস্টের যদি কানেক্টিভিটি দেখা যায়, আশেপাশের প্রায় 6-7টা দেশ, মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, ভুটান, আমাদের এখান থেকে নেপাল, কিছুটা চীন, এই সবকটা দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে নর্থ ইস্ট এবং নর্থ বেঙ্গল মিলে। অবভিয়াসলি এই চিকেন নেকটা বরাবর আমাদের ট্রেডের জন্য একটা ট্রানজিট পয়েন্ট। এই মুহূর্তে আমার পক্ষে, আমার হিসাবে ট্রানজিট পয়েন্ট বা ট্রানজিট রুটের থেকে অনেক বেশি পারফেক্ট শব্দ হবে। এটা একটা ওয়াইল্ড লাইফ ট্রেড, ইলিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডের জাংশন। একদমই তাই, ইনলিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডের জাংশন এটা, এই অভিযোগ করছেন। যেমন পাশাপাশি গৌতমবাবুর কাছে একবার জানিয়ে নেব। গৌতমবাবু, এই যে ক্যাঙ্গারু উদ্ধার হলো, জীবিত ক্যাঙ্গারু রাস্তায় হাঁটছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা জিনিসটা দেখেছি যে এটা ক্যাঙ্গারুর মতনই একটা জিনিস, কিন্তু এটা সত্যিকারের বলতে ক্যাঙ্গারু নয়, ওগুলোকে বলা হয় ক্যাঙ্গারুরই আরেকটা কাজিন, সেটা হচ্ছে ওয়ালাবি। তা ওয়ালাবিগুলো ক্যাঙ্গারু থেকে সাইজে একটু ছোট হয়, ওজনেও ছোট হয়, আর সবগুলোই মার্সুপিয়াল অ্যানিমাল, যাদের পেটে থলি থাকে, যাদের মার্সুপিয়াল বলা হয়। তা অদ্ভুতভাবে দেখলাম যে অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি এইসব এলাকার এই প্রাণীটি আমাদের জলপাইগুড়ি বা গাজলডোবা ইত্যাদি এলাকায় আছে। এটা যেটুকু মানে অসমর্থিত সূত্রে খবর, যে মিজোরামের দিকে কোনো একটা দিকে কোনো ইললিগাল কোনো ব্রিডিং সেন্টার আছে, সেখান থেকে এইগুলো পাচার হচ্ছে। যদি বলেন কী উদ্দেশ্যে পাচার হচ্ছে, এইগুলো কোনো অ্যাফ্রোডিজিয়াক অ্যানিমাল হিসাবেও চিহ্নিত না, অর্থাৎ যা যৌন উত্তেজনা সৃষ্টি করে সেরকম হিসাবেও ইউজ হয় না। এটা হচ্ছে মানুষ নতুন ধরনের জীবকে পুষতে ভালোবাসে, পেট অ্যানিমাল হিসাবে এটা অনেকে, অনেক বড়লোক বা অনেক তারা এগুলোকে গ্রহণ করে। বিশ্বজিৎ বাবু, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে বিভিন্ন রাজ্য পেরিয়ে, দেশ পেরিয়ে এই রাজ্যে আসলো, তাহলে এই রাজ্যের পুলিশ বা ফরেস্ট ডিপার্টমেন্ট ধরতে পারলো, তো অন্যান্য রাজ্যের যারা পুলিশ রয়েছেন, বনকর্মী রয়েছেন, তারা তাহলে কী করছিল? তারা ধরতে পারলো না কেন? তার আগে একটা কথা বলি, 2017 সালে আমাদের উত্তরবঙ্গে STF গঠন হয়েছিল। 2020 অবধি সেই STF গঠনের ফলে আমরা কিন্তু আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় স্থানীয় অপরাধীদের যে ধরা হয়েছিল তার সংখ্যাটা কিন্তু 800, প্রায় 1000-এর কাছাকাছি। ফরেস্ট কি কাজ করছে না? ঠিক, আমি আপনাকে সেটাই বলার চেষ্টা করছি। বন দপ্তরে যে পরিমাণ কর্মীর সংখ্যা দরকার, সেই সব পরিমাণ নিয়োগ কিন্তু হচ্ছে না। এটা কিন্তু মূল কারণ। কারণ 4টা লাঠি বন্দুক, 4টা দোনালা বন্দুক দিয়ে কয়েক একর এলাকা পাহারা দিতে পারে না। এই যে বরকাবাবু, একটা আমাদের দাদা অভিযোগ করলেন বিশ্বজিৎ বাবু, যে বেশ কিছু সরকারি কর্মী এর সাথে যুক্ত থাকতে পারে। বেশ কিছু সরকারি কর্মী কেন, সরকারি কর্মী ছাড়া একটা এত বড় কেউ একটা সাধারণত
ছোটোখাটো মাল নিয়ে গেলেই মাছ না পড়লে পুলিশ ধরে, আর সেখানে এত বড় বড় জিনিস নিয়ে যাবে, কেউ থাকবে না, এটা তো হতে পারে না। এখানে জলপাইগুড়িতে কোভিডের হেড হবে কে? চোখের ডাক্তার। এটা কি? তার কোনো ডিগ্রি ডিপ্লোমা নাই, সে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসেস লোক না, কিন্তু তাকে কোভিডের হেল্পলাইন উপমুখ্যমন্ত্রী প্রায় বানায় রাখছে। তোমরা বিভিন্ন সময় রেস্কিউ করতে যাও বন্যপ্রাণীগুলোকে, তোমরা কিভাবে দেখছো বিষয়টাকে? দেখুন, এর আগেও পাচারের অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু পাচারকে এখানে করে উঠতে পারেনি। জলপাইগুড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বন দপ্তর কিন্তু সবসময় তৎপর, এনজিওরা তৎপর, সবসময় কিন্তু এটা আটকে যাচ্ছে। ঠিক আছে, এর আগেও বেশ কিছুবার হাতি নিয়ে যাওয়ার সময় হাতি আটকানো হয়েছে। আসাম থেকে আসার সময় আসামের আধা রাস্তা পর্যন্ত ধরা হয়, যখন জলপাইগুড়ির মধ্যে ঢুকছি তো মনে আপনারা সেই সাক্ষী ছিলেন সেই মুহূর্তে, যে ধরা গেছে। কিন্তু তাহলে অন্যান্য জেলার বনকর্মীরা তাহলে কি করছে? তাহলে তারা কি ধরতে পারছে? দেখুন, ধরতে পারছে না, সেটা ওনাদের ব্যর্থতা, কিন্তু জলপাইগুড়ি বন দপ্তরের কাছে এটা ওনারা যথেষ্ট তৎপর এবং এনজিওরা যথেষ্ট তৎপর। যখন যে কোনো খবর পাওয়ার সঙ্গে রাত বিরাতে সবসময় কিন্তু সবাই রেডি আমরা। গভর্নমেন্টের কি করা উচিত? গভর্নমেন্টের আরও বেশি নজরদারি করা উচিত। সবথেকে বড় কথা, গভর্নমেন্ট আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট একদম বন্ধ। এখানে আরও বেশি রিক্রুট করা উচিত, সেটা বন পাহারা থেকে শুরু করে নাকা চেকিং থেকে শুরু করে এইসব বিভিন্ন জায়গায় এদের রিক্রুট আরও বেশি করা উচিত, যাতে এই ব্যাপারটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। বনকর্মীদের একটা অভাবের কথা কিন্তু চারিদিক থেকেই উঠে আসে, এবং আমি একবার চেষ্টা করবো শ্যামাবাবুর কাছ থেকে, যে শ্যামাবাবু, বনকর্মীদের একটা অভাব তো রয়েছে, আমরা এর আগেও শুনেছি বনকর্মীদেরও আন্দোলন করতে দেখেছি বেশ কিছু সংগঠনকে, এবং এই যে বনকর্মীদের অভাব, এই বনকর্মীদের অভাবে কি এই ধরনের পাচার আরও বেড়ে যাচ্ছে? দেখুন, এটা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কারণ যেই রেঞ্জে অফিসিয়ালি 5 জন মিনিমাম পার্মানেন্ট স্টাফ থাকার কথা, সেখানে একজন রেঞ্জ অফিসার শুধুমাত্র দেখা যাচ্ছে পার্মানেন্ট, বাকি সবাই ডিএল দিয়ে চালানো হচ্ছে। বছর দেড়েক হলো কিছু বন সহায়ক নেওয়া হয়েছে, সেটাও ওই প্যারাটিচারের গোছেরই একটা ব্যাপার। তো সঠিকভাবে যেখানে যতজন বনকর্মীর দরকার আছে, সেটা যদি সঠিক সংখ্যায় না থাকে, সেটা তো অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, আমরা যেটাকে বলছি, একটা রেঞ্জে সঠিকভাবে কাজ চালাতে গেলে 10 জন দরকার। এই অ্যাসেসমেন্টটা হয়েছে আজ থেকে ধরে নিন 15-20 বছর আগে। তারপর লোক সংখ্যা যেমন বেড়েছে, কাজের প্রেশার বেড়েছে, কনফ্লিক্ট বেড়েছে, চোরাচালান বেড়েছে, সবই বেড়েছে। তো আগে 15-20 বছর আগে অ্যাসেসমেন্টে যেখানে 10 জন দরকার ছিল, অবভিয়াসলি এখন সেখানে দেখতে গেলে 15 থেকে 20 জনের দরকার পড়বে স্টাফ। সেখানে হয়তো 2-3 জন দিয়ে কাজ চালাতে হচ্ছে, সঙ্গে ডেইলি লেবার, মানে এই ডিএল শব্দটা মানে হলো ডেইলি লেবার। ফরেস্ট ডিপার্টমেন্টে ডিভিশন অফিস থেকে শুরু করে আপনি ফিল্ডে গেলে যাদেরকে দেখতে পাবেন ফরেস্টের স্টাফ হিসেবে কাজ করছে, তার মধ্যে সিংহভাগই ডেলি লিভার হিসেবে কাজ করছে, কেউ ক্যাজুয়াল, কেউ প্যাকেজ ডেলি লিভার। তো তাদের রেসপন্সিবিলিটি আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু সঠিক সংখ্যায় যদি পার্মানেন্ট স্টাফ না থাকে এবং যদি ডিএল, সিডিএল বা বন সহায়ক দিয়েও চালাতে হয়, সেই সংখ্যাটা যদি যথেষ্ট পরিমাণে না হয়, অবশ্যই তার তো একটা এফেক্ট থাকবেই। এখন গভর্নমেন্টের কি করা উচিত বলে মনে হয়? কারণ এই আমাদের নর্থ ইস্ট এবং এই যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এই এলাকা জুড়ে কিন্তু রীতিমতো রমরমিয়ে চলছে এই পাচার, কি বলবেন? অবশ্যই এটা একটা করিডোর হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের। এখানে তো বাঁচানোর জন্য আর কি সরকারি কর্মচারী বাড়াতে হবে। যেখানে 10 জন জায়গা, সেখানে যদি 3 জন থাকে, তাহলে তো সেই জায়গাটা পূরণ করা সম্ভব না। ফলে সরকারি কর্মচারী বাড়াতে হবে এবং কিছু পাহারা অতিরিক্ত তৈরি করতে হবে, যেহেতু এটা করিডোর হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এবং আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে সমস্ত বন্যপ্রাণগুলোকে, এদিকে হাতি, এদিকে উট, এদিকে এতগুলো রাস্তা, এতগুলো রাজ্য পার করে আসলো, এসে এখানে ধরা পড়লো। তার মানে কি আমাদের রাজ্যের ভেতর দিয়েই তো এসছে, বেশ অংশটা এসে, তারা তাহলে ঢুকলো কীভাবে? আমরা দেখছি এখানে ধরা পড়ছে, এখানে মোট তিনটে এখন পর্যন্ত জীবিত ক্যাঙ্গারু আছে এবং 2টো মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং এই যে জীবিত ক্যাঙ্গারুগুলো, এই জীবিত ক্যাঙ্গারুগুলোকে বনমন্ত্রী বলছেন, রাজ্যের বনমন্ত্রী বলছেন বেঙ্গল সাফারি পার্কে রাখা হবে। এইটা কতটা যুক্তিযুক্ত? কারণ এখানে কি থাকার পরিবেশ আছে? এখানে কি ক্যাঙ্গারু থাকতে পারবে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা একটা খুবই ভালো প্রশ্ন, কারণ এখানে সেই এনভায়রনমেন্ট আছে কি না সেটা আগে জানা দরকার। সম্ভবত এখানে নেই, তবে কলকাতা চিড়িয়াখানায় আছে এবং সেইভাবে রাখা হয়, আগে থেকেই রাখা হয়। কাজেই আপাতত ওখানে রেখে তারপরে এখানে সেরকম সিচুয়েশন তৈরি হলে তারপরে চিন্তা করা যেতে পারে সেখানে আনা যায় কি না। আর আমাদের যেটা দরকার, মানে যেটা প্রশ্ন হচ্ছে যে সোর্সটা কোথায় আছে, যেখানে আছে সে সোর্সটাকে কেন অ্যাটাক করা হচ্ছে না? গভর্নমেন্ট গোয়েন্দা দপ্তর এতটাই যে নিষ্ক্রিয় যে তারা সোর্স খুঁজে পাচ্ছে না। তার সোর্স খুঁজে পেলেই কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত না? এর তদন্ত পৃথকভাবে তদন্ত করাও কি উচিত?
হ্যাঁ, আমি তো কেন্দ্রীয় সরকার এই ফরেস্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের রুল আমি জানি না। অন্য প্রাণীদের হ্যাঁ, বন্যপ্রাণী সম্বন্ধে জানি না আমি, কিন্তু কেন্দ্রীয় সরকার অবশ্যই ইনভেস্টিগেট করা দরকার এর মধ্যে। যদি স্টেটের ব্যর্থ হয় বা তখন কেন্দ্রীয় সরকারের করতে হবে। তো একদমই তাই, সব জায়গা থেকে কিন্তু একটা জিনিস উঠে আসছে যে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কিন্তু জরুরি। বিশ্বজিৎ বাবু, উচ্চ পর্যায়ের তদন্ত হলে পরে কোন এজেন্সিকে দিয়ে করানো উচিত, কি আপনারা কি ভাবছেন? না দেখুন, কোন এজেন্সি দিয়ে করাবে সেটা তো ডিপেন্ড করবে সরকারের মনোভাবের উপর। হ্যাঁ, এবং সেটা হচ্ছে তদন্ত তো অবশ্যই চাই। শুধু তদন্ত, উত্তর বাংলা হচ্ছে করিডোর একটা, এটা চোরা চালির ক্ষেত্রে আর কি একটা করিডোর হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই জায়গায় আরও স্ট্রিক্টলি গভর্নমেন্টের তরফ থেকে আমার মনে হয় সরকারি তরফ থেকে লেভেলে বন দপ্তরে কর্মী নিয়োগের কথাটা যেরকম বললাম, পাশাপাশি এটাও বলবো যে এখানে এসটিএফ পুনরায় গঠন করা হোক। যেহেতু এই এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স এখানে ছিল থাকাকালীন, কিন্তু অপরাধের সংখ্যাটা অনেকটাই কমে এসেছিল। হ্যাঁ, সেইটা আমরা আবার পুনরায় দাবি করছি যাতে এসটিএফ গঠনটা পুনরায় করা হয়, এবং এসটিএফের মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। কিন্তু পরবর্তীকালে বিচার কি হবে কোর্টে, সেটা আদালতে ঠিক করবে। একদমই তাই, উচ্চ পর্যায়ে একটা তদন্ত যেমন সব জায়গা থেকে উঠে আসছে, তদন্তের দাবি উঠে আসছে। এখন যে এই যে ক্যাঙ্গারুগুলো উদ্ধার হয়েছে, এই ক্যাঙ্গারুগুলোকে শিলিগুড়ির যে বেঙ্গল সাফারি পার্ক, সেই বেঙ্গল সাফারি পার্কে রাখা হচ্ছে, এমনটাও জানা গেছে, রাজ্যের বনমন্ত্রী জানিয়েছেন। এবং এই যে এইখানে এই ক্যাঙ্গারুগুলো কতটা জীবিত থাকবে, কতদিন থাকতে পারবে, আদৌ পরিবেশ রয়েছে কিনা সেটাও একবার জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে এই ক্যাঙ্গারুগুলোকে এখানে যে রাখছেন, এই বনমন্ত্রী বলেছেন এখানে রাখবেন, এটা কি ঠিক হবে নাকি এগুলোকে অন্য কোথাও নিয়ে যাওয়া? দেখুন, সব থেকে বড় কথা, যে কোনো অ্যানিমাল যদি আমরা তাকে ওয়াইল্ড লাইফ বলি, আমরা যদি তাকে একটা জায়গায় এনক্লোজারের মধ্যে আটকে দিই, তাহলে তার যে ডেফিনেশন আছে সেটা থেকে আমরা অফ করে দিচ্ছি, তাহলে তার মধ্যে ওয়াইল্ডনেসটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। অবভিয়াসলি ওয়াইল্ড লাইফ তার ন্যাচারাল যে হ্যাবিটেট আছে সেখানে থাকাটাই সবসময় বাঞ্ছনীয়। এবার এই মুহূর্তে যেহেতু ক্যাঙ্গারুগুলো অসুস্থ আছে, উইক হয়ে আছে, তাদের প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত একটা এনক্লোজারে রাখা হবে, ঠিক আছে। তারপরে অবশ্যই তাদেরকে ন্যাচারাল হ্যাবিটেটে ফেরানোর জন্য আমার মনে হয় সে স্টেট গভর্নমেন্টই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, তাদের সবার তরফ থেকে চেষ্টা করা উচিত যাতে অবশ্যই তারা তাদের ন্যাচারাল হ্যাবিটেটে ফিরে যায়। এই অস্ট্রেলিয়ার থেকে সুদূর জলপাইগুড়িতে রাস্তায় হাঁটছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? সত্যি মানে অভাবনীয় ছবি। এই জিনিস তো মানে আমরা এখানে যেরকম দেখে এসেছি, হাতি, তারপরে উট, এই ধরনের জিনিস আমরা এখানে নর্মাল দেখে থাকছি। উটও সেই বাইরের থেকে এসছে। অস্ট্রেলিয়া মানে ভারতের বাইরে, সেই বিদেশ থেকে আসা। সেই জিনিসটা আজকে এখানে ন্যাচারাল ওয়েদারে জলপাইগুড়িতে, মানে সেই জিনিসটা যেহেতু এই যা মানে একটা করিডর, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার মেন প্রথা, এবং আমরা এখানে বিভিন্ন সংস্থাগুলো আজকে একজোট হয়েছি। বলার উদ্দেশ্য এটাই যে এই সংস্থাগুলো মিলে সবাই আমরা এর প্রতিকার চাইছি, এর প্রতিরোধ করতে চাইছি, যে আমরা সবাই মিলে চাইছি যে সরকার এর কোনো ব্যবস্থা নিক, এবং জাস্ট এই জিনিস আর যেন কেউ না দেখে থাকে। আপনারা এখন কি চাইছেন, কি হলে ভালো হয় বলুন তো? আমরা চাইছি জলপাইগুড়ি শহর যেমন আগের মতো ছিল তেমনই থাকুক। জলপাইগুড়ি শহরের চারপাশে বনাঞ্চল দিয়ে ঘেরা, জঙ্গল বেষ্টিত জলপাইগুড়ি শহর, আমরা এটাই দেখে এসেছি। তার মধ্যে এইরকম ক্যাঙ্গারু, কিছুদিন আগে উট দেখা গেল, এইগুলো বাঞ্ছনীয় নয়। গৌতমবাবু, এই চোরাচালান বন্ধ করতে গেলে এখন গভর্নমেন্টের কি করণীয় রয়েছে? গভর্নমেন্টের প্রধান কাজ হচ্ছে একটা টাস্কফোর্স গঠন করা, একটা উচ্চ পর্যায়ে একটা গোয়েন্দা দপ্তরকে লাগানো, যারা ইন্টার স্টেট তদন্ত করবে, এর সোর্সগুলো খুঁজে বার করবে, আর বিভিন্ন জায়গায় এক্সট্রা চেকিং পয়েন্ট বসাবে। এই যদি করে, আর সমন্বয় রাখতে হবে এনজিওর সাথে, যে এনজিওগুলো বন্যপ্রাণী এবং ডোমেস্টিক অ্যানিমালস নিয়ে কাজ করে, তাদের কাছে অনেক খবর চলে আসে, তারা ঠিক জায়গা মতন সেই খবরটা পৌঁছে দিতে পারবে। এই যে এই পাচারকারীদের যে কিংপিন, যে মাথা, সেই মাথার কিন্তু আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনারা এই বিষয়টাকে কীভাবে? আগে ধন্যবাদ জানাই আমি রিপাবলিক বাংলাকে, যে এত বড় একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আজকের এই জনসমাবেশের মধ্যে এটা করার জন্য ধন্যবাদ জানাই। তার আগে বলছি, আমি রেডক্রস থেকে বলছি, দীর্ঘদিনের মেম্বার, আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, কিন্তু বিগত 4-5 বছর যাবৎ দেখে আসছি যে আমাদের জলপাইগুড়িতেই প্রচুর কিছু ধরা পড়ছে। সে বন্যপ্রাণীর দেহাবংশ সমস্ত কিছু ধরা পড়ছে। ইদানিং ক্যাঙ্গারু পাওয়া গেল, যেটা এখানে আমাদের সচরাচর আমাদের এখানে দেখাই যায় না, কলকাতা চিড়িয়াখানাতে আছে, এটা অস্ট্রেলিয়ান মিলিত। তো এখানে আসলো কিভাবে, সেটা নিয়ে একটা তো অবশ্যই উচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত। বন দপ্তর যদি আর একটু সতর্ক হতো, আর একটু কঠোর হতো, তাহলে কি এই পাচারকারীটাকে আটকানো যেত? হ্যাঁ, নিশ্চিত। একটা এই পাচারকারী মানে এই তো প্রথমে বললাম যে এটা কোনো না কোনো প্রভাবশালী লোক বা ডিপার্টমেন্টাল লোক না যুক্ত থাকলে এরকম ছাগলের মতন করে গাড়ি আনতে পারে না।
আর আমার একটা প্রস্তাব হচ্ছে যে এই ফরেস্ট ডিপার্টমেন্টে দেখা গেল এত বছর ধরে আমার কাছে ওই কোনো একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কলেজ কি যাদবপুর নাকি মনে নেই আমার, চিঠি লিখছিল যে ফরেস্ট ডিপার্টমেন্ট ড্রোন দিয়ে ওয়াচ করতে চায়, এটা কি প্র্যাকটিক্যাল নাকি তুমি বলো। তা আমি লিখছিলাম যে এটা প্র্যাকটিক্যাল না, কারণ ফরেস্টের গাছের সব গাছ দিয়ে ঢাকা, উপর থেকে ড্রোন গেলে টের পাবে না, মানে বিশাল একটা খরচা করার টার্গেট নিয়েছিল। তো আমার প্ল্যান হচ্ছে যে আমার সাজেশন হচ্ছে যে এই যে এনজিও এই যে এত লোক কাজ করে তাদের কি ফরেস্ট ডিপার্টমেন্ট কি ঠিকমতো পাত্তা দেয়? মোটেই দেয় না। এদের দিয়ে ট্রান্সপোজ করা হোক, যারা এনজিও ভালো ভালো এবং ওরা যেমন সুন্দর জানে সব কিছু, যারা জানে তাদের দিয়ে ট্রান্সপোজ তৈরি করুক তাদের উপর। কারণ ইন্টেলিজেন্স তো যদি পিপল সোর্স না থাকে ইন্টেলিজেন্স ফেল করে। মানে নির্দিষ্ট আমি একজনকে দিয়ে খবর আনাই, তাকে মদ খাওয়াই, আবার খবর আনাই, আমার ইন্টেলিজেন্স সোর্স কম। আর এখন দেখা যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে যখন লোক নেয় তখন পাবলিক যারা এই সব কাজ করে মানে প্রকৃতি পরিবেশের উপর কাজ করে তাদের দিয়ে টাস্ক ফোর্স গঠন করা হোক, দরকার তারা নিজেরা টাস্ক ফোর্স গঠন করো। কারণ মালিকটা এরা না, বনের মালিক ফরেস্ট ডিপার্টমেন্ট না, সারা পাবলিক হচ্ছে ফরেস্টের মালিক, তারা দেখবে। সেখানে কি আরও ক্যাঙ্গারু থাকতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হয়েছে প্রথম থেকেই 12 তারিখ যেটা ধরা পড়েছিল আলিপুরদুয়ারে, এবং এখানে যেই ডেড বডিগুলো পাওয়া গেছে, যেই 3টাকে জীবিত পাওয়া গেছে, সবকটা একই, খুব বাজে লাগছে শব্দটা ব্যবহার করে, একই লটের। এবং আলিপুরে যেটা ধরা পড়ে যাওয়ার পরে এখানে যার যার কাছে ছিল, এখানে কোনো পয়েন্টে কারো কাছে রাখা ছিল, তারা সেগুলো নিয়ে আর মুভ করতে ভয় পেয়ে যাওয়াতে তারা আটকে গেছিলো। ভয়টা একটা সময় বাড়াতে তারা রাস্তা ছেড়ে দিয়ে চলে গেছে। বা ওদিকে যেটা, তাহলে কি আরও প্রচুর এখানে আছে এরকম অনুমান করছে? প্রচুর না হলে আরও থাকতেই পারে। একটা দুটো পাওয়া গেছে মানে যে আর নেই তা না, হয়তো দেখা যাবে গোটা এক ট্রাক ভর্তি এসেছিল, হয়তো দেখা যাবে 20টা 25টা এসেছে, আমাদের কাছে খবর পাওয়া হচ্ছে এখন পর্যন্ত সব মিলে 6-7টা, বাকি খবর হয়তো নেই, হতেই পারে। আর আরেকটা কথা, যেই আগের গৌতম দা বা বিশ্বজিৎ দা বা বরকাতারা যেটা বললেন, গোটাটা ধরে নিয়ে আমি দু একটা কথা এর মধ্যে অ্যাড করতে চাইছি। গত 2 বছর মোটামুটি হতে চললো এখানে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, উনি গৌতম দাজের নামটা মনে করতে পারছিলেন না, ওয়াইল্ড লাইফ ক্রাইম দেখার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা একটা উইং আছে, যেমন সিবিআই আছে ওরকম WCCB ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আলাদা করে আছে। এবং শুধুমাত্র নর্থ বেঙ্গলের এই জোনটা যেহেতু এই মুহূর্তে একটা জাংশন, যেটা আমি শুরুতেই বললাম, এই এরিয়াটাকে আলাদা করে নজর দেওয়ার জন্য একজন স্পেশাল অফিসারকে এখানে নিয়োগ করা হয়েছে। আমি সরকারি গোপনীয়তার কারণে তার নাম বা অন্য কিছু আমি বলতে চাইছি না। এবং উনি আসার পর এবং তার আগেও কিছু হয়েছিল, এখানে প্রচুর রেড হচ্ছে, সেটা একটা এফেক্টে আমরা এটা দেখতে পাচ্ছি। তাছাড়াও যেটা হচ্ছে যে এখানে যে সরকারি কর্মীরা আছে, বিভিন্ন স্টেক হোল্ডার, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের, লাইক SSB যারা এইসব রেডের সঙ্গে যুক্ত থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ বা বাকি এই টাইপের বাকি যারাই এটার সঙ্গে যুক্ত থাকে, কাস্টমস, এয়ারপোর্টের জন্য, তাদের সবাইকে নিয়ে WCCBর আলাদা করে ওয়ার্কশপ হচ্ছে শুধুমাত্র এটার উপরে বেস করে, হাউ টু আইডেন্টিফাই ওয়াইল্ড লাইফ আর্টিকেল। কারণ একটা লাইভ ক্যাঙ্গারু আমি চিনতে পারবো, কিন্তু আমি যদি এক বস্তা হাড় পাই তাহলে বুঝতে পারবো না ওটা হাতির পায়ের হাড় নাকি আমার বাবার অস্থি আমি বিসর্জন দিতে যাচ্ছি। এটা আলাদা করে কি করে আইডেন্টিফাই করতে হয়, সেই জন্য প্রত্যেকটা কনসার্ন উইংকে এই মুহূর্তে আলাদা করে ওয়ার্কশপ করে করে ট্রেন করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এটা কিছু করতে পারে না, করতে পারে কারা? কাস্টমস করতে পারবে। এই জন্য শুধুমাত্র আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে না বলে আমার ভাবতে হবে এই বর্ডার দিয়ে কাস্টমসের চোখ এড়িয়ে ক্যাঙ্গারুটা ঢুকলো কেমন করে। কারণ বর্ডারে তাদের যে কাজটা দেওয়া আছে সেই জায়গাটা নিশ্চয়ই হচ্ছে না। বা আজকে BSF যারা কাজ করছে, BSF যদি বর্ডারে সব জায়গায় পাহারা দিতে পারতো, ঠিকমতো দেখতে পারতো, তাহলে বর্ডার পার করে আসতো না। ক্যাঙ্গারু তো আমাদের দেশে জন্মায়নি। তার মানে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টকে যে দোষ দিচ্ছি সেটা অবশ্যই না। ভাবতে হবে বাকি যে স্টেক হোল্ডাররা আছে, যাদের কোনো না কোনো জায়গায় নিজের দায়িত্বে একটু হলেও খামতি হয়েছে, যার জন্য কিন্তু ক্যাঙ্গারুগুলো এখানে পৌঁছেছে। একদমই তাই। বাকি যে স্টেক হোল্ডাররা আছে, যারা নিরাপত্তার বিষয়টা দেখেন, রাজ্য এবং আন্তঃরাজ্য, তাদেরও কিন্তু এর মধ্যে দায় রয়েছে, এমনটাও যেরকম জানতে পারছি। পাশাপাশি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো গৌতমবাবু আপনার কাছ থেকে, সেটা হচ্ছিল যে ফরেস্ট ডিপার্টমেন্ট অদ্ভুতভাবে একদম চুপ হয়ে গেল, নিশ্চুপ। তারা কেউ কোনো মন্তব্য করতে চাইছেন না যে এর পেছনে কারা রয়েছে, কি তদন্ত হচ্ছে, কবে থেকে শুরু হবে তদন্ত, আদৌ শুরু হয়েছে কিনা, এই বিষয়টা একদম নিশ্চুপ হয়ে গেছে। আপনারা কিভাবে দেখছেন? আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট নিশ্চুপ হয়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ওদের স্টাফের স্বল্পতা। ওদের যত স্টাফ ওদের রিটায়ার্ড হয়ে যাচ্ছে তার অর্ধেকও সেই জায়গায় নিয়োগ হচ্ছে না। আর যারা নিয়োগ হচ্ছে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, কেউই পার্মানেন্ট স্টাফ হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছে না। ওই DL যেটা বললেন একটু আগে, DL টাইপের স্টাফ,
এবং তাদের হাতে ক্ষমতাও সীমিত থাকে। তারা যেহেতু ডিএল, ওরা ডিপার্টমেন্টের এগেনস্টে কোনো কথাও বলতে চায় না এবং ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেরকমভাবে করে ঠিক করে দেয় ঠিক সেইটুকু কাজই করে, ওদের নিজস্ব বুদ্ধিমত্তা কিছুই প্রয়োগ করে না। আর ডিপার্টমেন্টের উচ্চপদস্থ যারা কর্তারা আছেন তারা অদ্ভুতভাবে কোনো বিষয়ে গভীরে ঢোকে না। এটা আমরা এর আগেও যখন ওই ব্ল্যাক বিয়ার বেরিয়েছিল তখনও দেখেছি, হ্যাঁ, যে তারা ভেতরের কোনো খবর বলে না। তারা এখানে ঠান্ডা ঘরে বসে বসে বিভিন্ন রকম আলোচনা করছে, কিন্তু তারা অন দ্য স্পট কখনোই যায়নি। তা তখনও আমরা তাদের কাছে অভিযোগ করেছিলাম যে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, আপনারা এখানে বসে কেন মিটিং করছেন, আপনার স্পটে গিয়ে আপনারা মিটিং করতেই পারেন। মারাত্মক অভিযোগ, গৌতমবাবুর মারাত্মক অভিযোগ দাদা, যে বলছি ফরেস্ট ডিপার্টমেন্ট ঠান্ডা ঘরে বসেই মিটিং করছে। কি মনে হয় এখন কি সেটা করার সময়, নাকি সঠিক তদন্তটা করা দরকার? অবশ্যই সঠিক তদন্তটা করা উচিত এবং সেটা নিয়ে ট্যাঙ্ক ফোর্স গঠন অবশ্যই করা উচিত। যে এইভাবে দিনের পর দিন যদি এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু মানে আগামী দিনে ভয়াবহ একটা পরিস্থিতি দাঁড়াবে এবং বন্য প্রাণী তো পাওয়া যাচ্ছে, সাথে বন কিন্তু নিধন হচ্ছে প্রচুর। সেই জায়গায় কিন্তু গাফিলতি ফরেস্ট ডিপার্টমেন্টে অবশ্যই আছে, স্টাফ কম তো অবশ্যই। পূর্ব বক্তা যেটা বললেন তার সাথে আমি একমত এবং পাশাপাশি স্টাফের যে ব্যাপারটা, এটা তো 100% সত্য কথা। তাদের স্টাফের সংখ্যা খুবই কম, আর কি খুবই কম। এবং আমি তার সাথে সাথে একটা কথা জুড়তে চাই, আমরা ক্যাঙ্গারু নিয়ে পড়ছি তো আজকে, তো 2016 সাল থেকে কতগুলো গন্ডার হত্যা করা হয়েছে হিসাব আছে, তো সংবাদ মাধ্যমের কাছেও আছে, আমাদের কাছেও একটা মোটামুটি হিসাব আছে। এই যে হচ্ছিল দিনের পর দিন হচ্ছে, এটা আজকের থেকে হচ্ছে না। তো এই হওয়ার পেছনে তারপরেও বন দপ্তরের বা সরকারের যেরকম তৎপরতা থাকা দরকার ছিল এদের পরিবেশকে রক্ষা করবার জন্য বা এই বন্যপ্রাণীদের রক্ষা করবার জন্য, সেটা কিন্তু চোখে পড়েনি, মাঝখানে পড়েছিল। আমি বলছি বারে বারে সেই জন্যই যে টাস্কফোর্সের কথাটা বারে বারে আমি একটাই কারণে বলছিলাম, টাস্কফোর্স আসার পরে কিছুটা সফলতা কিন্তু বন দপ্তর পেয়েছিল, এটাকে অস্বীকার করলে চলবে না। আন্তর্জাতিক 800 অপরাধী ধরা পড়েছে, তো এটা তো জেসে কথা না। তো সেই ধরনের বন দপ্তরকে শুধু দোষ দেব এটাও না, কারণ বন দপ্তরের স্টাফের ব্যাপারটা কিন্তু সবসময় প্রাধান্য দিতেই হবে। আমাদের কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে উপর মহলের, এই গল্পটা আমরা শুনতাম উপর মহলের, হয়তো কোনো উপর মহলের চাপেই নিচু মহলের যারা অফিসার বা তারা মুখ খুলছে না। একদমই তাই। বিভিন্ন জায়গায় কিন্তু একটা অভিযোগ বারবার উঠে আসছে যে এই যে সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিএসএফ, এসএসবি, ফরেস্ট, পুলিশ, সবাইকেই এর দায় নিতে হবে এবং এই পাচার রুখতে কিন্তু সবাইকেই উদ্যোগ নিতে হবে। এবং আগামী দিন কোন পথে যায় এই তদন্ত, এই ক্যাঙ্গারু উদ্ধারের বিষয়টা এবং অন্যান্য বন্যপ্রাণী যেগুলো রয়েছে সেগুলোর এই পাচারের বিষয়টা কোন পথে যায় সেদিকে যেমন আমাদের নজর থাকবে। আমরা কিন্তু প্রথম দিন থেকে এই রিপাবলিক বাংলায় আমরা কিন্তু খবর দেখিয়ে আসছি যে এই ক্যাঙ্গারু উদ্ধার এবং এই ক্যাঙ্গারু উদ্ধার যে কতটা ভয়ানক সেটা কিন্তু আজকের এই ডিবেট থেকে প্রত্যেকেই স্বীকার করলেন। এবং বন দপ্তরের আগামী দিনে আরও কী করা উচিত সেটাও কিন্তু যেমন বলছেন। এই যে জাতীয় সড়ক, এই সেই 31 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দিয়েই কিন্তু সমস্ত বন্যপ্রাণীগুলো পাচার হচ্ছে। পাশাপাশি ওদলাবাড়ি মালবাজার এলাকায় শুধু 31 নম্বর জাতীয় সড়ক যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু পাচারকারীরা এই পাচার করছে। আগামী দিনে ফরেস্টের তদন্ত কোন পথে যায় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, আপনারাও চোখ রাখুন রিপাবলিক বাংলায়। আপাতত এখানেই শেষ করছি। জলপাইগুড়ি থেকে ক্যামেরা সুজিতের সাথে সুবীরেশ, রিপাবলিক বাংলা।